সাজগোজের ইতিবৃত্ত যদি লেখা হয় তাহলে প্রথম সারিতে যার নাম আসবে, আজকে তিনি রয়েছেন আমাদের স্টুডিওতে, তাই প্রথমেই তাকে আমরা স্বাগত জানাবো। আপনাকে অনেক স্বাগত। অনিরুদ্ধ চাকলাদার আজকে রয়েছেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। সাজগোজ করতে আমরা কে না ভালোবাসি, কথাতেই আছে সুন্দর মুখের জয় সর্বত্র। আপনার কাজটা সুন্দরকে আরো সুন্দর করে দেওয়া, এবং যে খুব একটা সুন্দর নয়, যদিও এই কথাটা আমি বলতে চাই না, প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট সৌন্দর্য থাকে, অফকোর্স, তাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, এটা আপনার কাজ। এই যে সাজের কথাটা বললাম, মানে মেকআপের কথা বললাম, যেহেতু আপনি এটার মাস্টার, আমি প্রথমেই জেনে নিতে চাইবো এটা আসলে মেকআপ শব্দের অর্থ কি। মেকআপ শব্দের বেসিক অর্থ যেটা হচ্ছে কি, যেটা আমি হয়তো মনে করি, সেটা হচ্ছে মেকিং ইট আপ। মানে একটা মানুষের মুখে তো সবসময় সবকিছু একদম পারফেক্ট হয় না, তো কিছু খুঁত থাকে, কিছু জিনিস খুব সুন্দর থাকে। যে সুন্দর জিনিসগুলো আছে সেগুলোকে নয় সেইভাবেই বজায় রাখা সেটাকে, বা সেটাকে একটু হাইলাইট করে তোলা, আর যে কিছু কিঞ্চিত খুঁত আছে সেগুলোকে যতটা সম্ভব ঢেকে দেওয়া। এই টোটাল প্রসেসটাকেই কোথাও একটা মেকআপ বলা হয়। যিনি মেকআপ করছেন এবং যিনি মেকআপ করাচ্ছেন, দুজনের মাইন্ডসেটটা তো এক হবে না, কিন্তু আপনি যাকে সাজাচ্ছেন তাকে তো আপনাকে, তার ভেতরের ইচ্ছেটা তো আপনাকে জানতে হবে। তা এই ইচ্ছেটা কি করে জানেন? বেসিক্যালি আমি একটা জিনিস মনে করি কি, এটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি, যে মানুষের ভেতরের ইচ্ছে বা ব্যক্তিত্বটাকে জানাটা কিন্তু মেকআপ করার জন্যে খুব প্রয়োজন। এক্ষেত্রে আমি মনে করি যে মেকআপ, দেখো একটা মেকআপ হয় যেটা হচ্ছে গিয়ে সবাই তো একই জিনিস করে, চোখে কাজল পরায়, ঠোঁটে লিপস্টিক পরায়, গালে ব্লাশন লাগায়, ওকে। তো সেটার তো কোনো ব্যতিক্রম নেই, কেউ তো ঠোঁটে কাজল পড়ছে না। সো তাহলে একটা ভালো লাগা বা খারাপ লাগা বা ঠিক লাগা বা মন্দ লাগার মধ্যে ডিফারেন্সটা কোথায় হয়? সেখানে হচ্ছে গিয়ে কি, আমি যেটা পার্সোনালি ফিল করি, যে যেটা তুমি বললে যে ভেতরের ইচ্ছে বা ভেতরের ব্যক্তিত্বটা যেটা একটা মানুষের, সেটাকে আমি সবসময় আগে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রথম যখন আমি প্রফেশন স্টার্ট করি, তখন আমি মনে করতাম কি, আমি যেটা কল্পনা করছি বা আমি তাকে যেভাবে দেখছি আমি তাকে সেইভাবে সাজাবো, কেননা কিছু টেকনিক্যাল প্যারামিটারকে মাথায় রেখে। কেন মেকআপ করতে গেলে তো কিছু টেকনিক্যাল প্যারামিটার্স আছে, যেমন ফেসের শেপ কিরম হওয়া উচিত, একটা চোখের শেপ কিরম হওয়া উচিত, নাকটা কতটা টিকলো হওয়া উচিত, কতটা চওড়া হওয়া উচিত, বা ঠোঁটের শেপ এক্স্যাক্টলি কি হওয়া উচিত, এইগুলোকে মাথায় রেখে আমি মেকআপটা করতাম। এবং তখন অনেক সময় দেখা গেছে যে আমার মেকআপ করার পরে যাকে আমি সাজাচ্ছি সে ফুললি স্যাটিসফাইড নয়, কেননা সে হয়তো নিজেকে একটা অন্য রকমভাবে দেখতে চাইছিল আফটার দ্য মেকআপ বিং ডান। মেকআপটা হয়ে যাওয়ার পরে তাকে হয়তো সে নিজেকে একটা অন্য রকমভাবে দেখতে চাইছিল। এই গ্যাপটা ইনিশিয়াল স্টেজে একটু ছিল। তখন আমি ভাবলাম যে এটাকে কিভাবে এই গ্যাপটাকে পূরণ করা যায়। একটা হচ্ছে কি, তার সাথে কিছুক্ষণ সময় কাটানো, কথা বলা, যখন একটা প্রি কনসালটেশন এসে আসছে মেকআপের আগে, তখন তার নিজের সাজগোজ কি পছন্দ করে না করে সেটা জেনে নেওয়া। সেটা যদি সময় না থাকে, অনেক সময় সময়টা হয় না, তো সেক্ষেত্রে আমি বলি তাকে সে নিজে যেরকম সেজেছে তার একটা ছবি শেয়ার করা। আমি যখন শুরু করেছিলাম তখন তো ছবি শেয়ার করাটা সম্ভব ছিল না, কারণ তখন ফোনই ছিল না। এখন খুব সহজ হয়ে গেছে, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, সে সেলফি তুলতে পারে। তখন সেটা ছিল না, তখন কথাবার্তা বলে ওভার দ্য ফোন বা সামনাসামনি কথা বলে বুঝতে হতো। কিন্তু যখন থেকে আমাদের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টসগুলো হলো, তখন আমি তাকে বলি কি, আপনার একটা ছবি পাঠান। সেই ছবিটা দেখে আমি বুঝতে পারি সে নিজেকে কিভাবে নিজে দেখতে চাইছে। তো সেইটার থেকে আমি সবসময় তখন অ্যানালাইজ করে তাকে আমি সেইভাবে সাজানোর চেষ্টা করি। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সে যেটা নিজে ভাবছে হয়তো সেটা ঠিক, বা অনেক সময় সেটা ঠিক নয়। এই ঠিক নয় যদি হয়, তখন তাকে একটুখানি কনভিন্স করাতে হয় কি, এটা করে দেখুন না কিরম লাগছে। লাস্ট 30 বছর ধরে এই প্রফেশনে আছেন। আপনারা যখন কাজ শুরু করেছিলেন তখন পাউডার, কাজল, লিপস্টিক, এর বাইরে ফাউন্ডেশন ছিল আর তার খুব একটা বেশি শেডস ছিল না। না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই 30 বছরে অনেক কিছু পাল্টেছে, আপনাকেও পাল্টাতে হয়েছে নিজেকে। সেই জার্নিটা তো অবশ্যই জানবো, কিন্তু যখন আপনি কাজটা শুরু করলেন তখন আপনার পরিবার থেকে
আপনার আশপাশের মানুষের থেকে কতটা সাহায্য পেয়েছেন? সাহায্য বলতে গেলে টেকনিক্যাল সাহায্য বা আমাকে হেল্প করার জায়গাটা খুব একটা কারুর মধ্যে সেটা দেওয়ার ক্ষমতা ছিল না, কেননা তাদের এই প্রফেশন সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না যে আমাকে বলবে এইভাবে এগো বা এইভাবে করো। কিন্তু আমি যেটা করতে চাইছি সেইটাকে সাংঘাতিকভাবে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, যে ঠিক আছে এটা একটা অন্য রকমের প্রফেশন, অন্য রকমের একটা জার্নি। তো সেই জার্নিটা যদি যখন তুমি এগোতে চাইছো তো তুমি এগো, আমরা পেছনে আছি। কিন্তু এই জার্নিটা তোমাকে নিজেকেই করতে হবে, কেন আমরা তোমাকে কোনো হেল্প সেই অর্থে করতে পারবো না। যে একটা হয় কি, একজন একজন ডাক্তার, তার ছেলে যদি ডাক্তার হয় সে অনেক কিছু টেকনিক্যালিটি বোঝাতে পারে, বা সেম প্রফেশনে যদি হয়, আমাদের ফ্যামিলিতে আমার প্রফেশনে কেউই নেই। তারা সবাই ইদার ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, মার্কেটিং, এইসব। কারোর পক্ষে ক্ষমতা মানে সম্ভব ছিল না আমাকে কোনো রকম কোনো হেল্প করার। সেই অর্থে খুব দরকার যে তোমার পেছনে যদি কেউ একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম থাকে, ইন দ্য সেন্স লাইক ওকে ইউ গো, তুমি এগো, আমরা আছি। সেইটা আমি সব সময় পেয়েছি। পেছন থেকে মানসিক জোরটা আপনাকে দিয়েছে, অ্যাবসলিউটলি, কিন্তু আপনাকে অ্যাবসলিউটলি। ওই মাটি কামড়ে যে পড়ে থাকা সেইটা তো আপনাকে করতে হ্যাঁ, হয়েছে সেই সেটা আমাকে সময়। সম্পূর্ণ নিজেকেই করতে হয়েছে। কেন আমি যখন শুরু করেছি তখন সত্যি কথা বলতে গেলে সেরকম কোনো ইনস্টিটিউট কিছু ছিল না। আমি হ্যান্ডস অনই শিখেছি। আমি কলকাতায় তখন খুব ফেমাস মেকআপ আর্টিস্ট ছিলেন অনন্ত দাস। উনি দূরদর্শনে ছিলেন এবং উনি সত্যজিৎ রায় সব ছবিতে উনি মেকআপ করেছেন। আমার মামার মাধ্যমে ওনার সাথে আমার যোগাযোগ হয়। আমার মামা ওনাকে চিনতেন। আমার মামা বাই প্রফেশন হি ওয়াজ আ লয়ার, বাট উনি খুব মানে উনিও একটু ল্যাটারাল প্রফেশনে ছিলেন, কেননা আহ, উনি একটা অদ্ভুত জিনিসের জন্য খুব ফেমাস ছিলেন, সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড শ্যাডোগ্রাফি। সব্যসাচী সেন, অমর অমর সব্যসাচী জুটি, উনি নিজে ছিলেন লয়ার। তো উনি নানা ব্যক্তিত্বকে চিনতেন, জানতেন। তো উনি আলাপ করিয়েছিলেন আমার সাথে অনন্ত কাকুর। এবং তখন অনন্ত কাকুর সাথে আমি থেকে কিছুদিন কাজ করি। সন্দীপ রায় প্রথম ছবি করছিলেন তখন, উত্তরণ। তো সেখানে আমি অনন্ত কাকুকে অ্যাসিস্ট করি, হ্যান্ডস অন দেখতাম কিভাবে কাজগুলো চলছে। আমি দীর্ঘদিন শুটিংয়ে ছিলাম। সেখান থেকে আমার আলাপ হয় সৌমিত্র কাকুর সাথে। আমার তখন খুবই অল্প বয়স, 21-22 বছর বয়স। সবাই খুব সারপ্রাইজ ছিল কি আমি একটা কমপ্লিটলি ফ্রম আ ডিফারেন্ট সেগমেন্ট, একটা অন্য জায়গার থেকে এসে হঠাৎ এই প্রফেশনটাকে নেওয়ার চেষ্টা করছি বেছে বা বেছে নিচ্ছেন। নিচ্ছি। তো সেটাকে সবাই খুব খুব দে ওয়ার অ্যাস্টনিশড। সো কাকু বললেন যে ঠিক আছে, ভেরি গুড, তুমি এটা করতে চাইছো, খুব ভালো, গুড। তো তারপরে এই শুটিংটা তো হয়ে গেল। হওয়ার পরে তারপরে আমি দীর্ঘদিন কাকুর সাথে, কাকু তখন একটা নাটক করতেন। আমাকে একদিন ফোন করলেন, বললেন যে তুমি তো বিজ্ঞাপনে কাজ করতে চাও তো, বা সিনেমায় পরবর্তীকালে কাজ করতেও পারো, নাটকের মেকআপ কিভাবে হয় সেটা একটু দেখে নাও না। তুমি যদি দেখো তোমার কখনো কোনো বিজ্ঞাপনে যদি নাটকের একটা রকম চরিত্র তৈরি করতে হয়, তুমি তাহলে আরামসে করতে পারবে। সো আমি দীর্ঘদিন তখন ওদের কমার্শিয়াল শো হতো, বৃহস্পতিবারে একটা শো, শনি রোববার ডাবল শো। আমি প্রায় 3 মাস তখন থিয়েটারে কাকুর ওখানে যেতাম, কাকুর রুমেই বসে থাকতাম এবং নানা রকম গল্প উনি করতেন। মানে ওনার গল্প শোনা তো একটা সাংঘাতিক জিনিস। হ্যান্ডস অন নানা রকম এক্সপিরিয়েন্স, কীরকম কী কী শুটিংয়ের গল্প সব শুনতাম এবং ওটা অনেক দিন ধরে অবজার্ভ করলাম। আস্তে আস্তে আই ওয়াজ গ্যাদারিং নলেজ। তারপরে আমি বম্বেতে গেলাম, ওখানেও একজন ভেরি ফেমাস ভেটারান মেকআপ আর্টিস্ট, এখন জাস্ট কদিন আগে হি পাস্ট অ্যাওয়ে, পান্ডারি জুকার। উনি মানে ওনার একটা দীর্ঘ মেকআপের ক্যারিয়ার। উনি মধুবালা থেকে শুরু করেছিলেন মেকআপ করা, টু মাধুরী দীক্ষিত, মনীষা কৈরালা অবধি। ইয়াশ চোপড়ার সব ছবিতে উনি মেকআপ করতেন, দিলওয়ালে দুলহানিয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং ওনাকে আমি কিছুদিন অ্যাসিস্ট করি, দেখি হ্যান্ডস অন কীরকমভাবে কাজ হচ্ছে। এবং তারপরে এসে কলকাতায় আমার প্রফেশন শুরু করি। তারপরে তো আপনার কাছে একটা দারুণ বড় সুযোগ এলো কলকাতায়, সেটা হচ্ছে শুভ মহরতে কাজ করার সুযোগ, এবং আপনার স্বপ্ন পূরণও সেটা। হ্যাঁ, অ্যাবসলিউটলি সেটা। কিন্তু এর মধ্যে অনেকটা দিন কেটে গেছে। আমার প্রফেশন শুরু করার পরে আই স্টার্টেড মেইনলি উইথ মডেলিং ইন্ডাস্ট্রি। তখন আমাদের ম্যাগাজিনে কাজ ম্যাগাজিনে করছেন। কাজ করছিলাম, ঋতুদার সাথে আলাপ হয়। সেখান থেকে হট করে একদিন ফোন আসে যে আমি এরকম ছবিটা করছি, যে লুক সেট হয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কেন যেন আমার মনে হচ্ছে তুই করলে জিনিসটা ভালো হবে, তো তুই একটু আয়, একটা ট্রায়াল করব আমরা। আমি তো মানে মোটামুটি প্রথমে প্রথমে ঘাবড়ে গেলাম যে আমি পারবো কিনা করতে কাজটা।
সেকেন্ডলি যার সাথে কাজ, মানে তার সাথে সামনাসামনি দেখা করা, কাজ করার সুযোগ হবে এটা তো কোনদিন ভাবতেই পারিনি। তো সেভাবে শুরু হলো। অনেকেই আপনার নামের সঙ্গে, যদি অনিরুদ্ধ চাকলাদার তিনি রয়েছেন তার কাছে সাজবো, এই ভাবনা বহু মানুষের থাকে। আপনার কাকে সাজানোর খুব ইচ্ছে ছিল, যেটা পূরণ হয়েছে, বা যেটা আপনার কাছে যখন সেই সুযোগটা এসছে আপনি তার একেবারে মানে বলেন না যে মানে পুরোটা নিজের মতো করে তাকে তৈরি করেছেন? সেটা ওই তো বললাম, শুভ মুহূর্তের সময় শর্মিলা ঠাকুর আমার জীবনে একমাত্র ইচ্ছে ছিল ওনাকে মেকআপ করা, সেটা হয়ে গেছে। এবং সেটা এত আর্লি স্টেজ অফ লাইফে হয়ে গেছে যে তারপরে হয়তো আমি আমার আর সেরকমভাবে কোনো ডিজায়ার বা ইচ্ছে নেই যে কাউকে আমি সাজাবো। মানে আপনার স্বপ্ন পূরণটা অল্প বয়সেই হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাকে গেছে। সাজাবার ইচ্ছে আপনার ছিল। এক্স্যাক্টলি। ধরুন শুভ মহরতে যে কাজের মানে যে জার্নিটা আপনার শুরু হলো, সেই জার্নিটা তো চলছে, অ্যাবসলিউটলি। এবং তারপরেও বহু কাজের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। এমন কোনো কাজের স্মৃতি যদি একটু বলেন যেটা আপনাকে বেশ ভাবিয়েছিল বা আপনাকে বেশ নাড়া দিয়েছিল, একটু অন্যরকম। আহ, প্রত্যেকটা ছবি ছবি যখন কাজ শুরু করি, শুভ মুহূর্ত থেকে শুরু হয়, তারপরে অন্তহীন করি, সেখানেও দেওয়ার থ্রি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, রীনাদি, শর্মিলা ঠাকুর অ্যান্ড রাধিকা আপ্টে। দ্যাট ওয়াজ আ ভেরি মেমোরেবল জার্নি, প্রচণ্ড মেমোরেবল জার্নি ওটা, একটা পুরো ছবিটাকে করা। এবং তারপরে প্রত্যেকটা ছবি একটা চ্যালেঞ্জ, কেননা একটা করে নতুন চরিত্র তৈরি করা এবং এমন মানুষকে দিয়ে চরিত্রগুলো তৈরি করা যাদেরকে অলরেডি লোকে খুব ভালো করে চেনে। আমি কোনো নতুন মুখের ওপরে মেকআপ করছি না। একটা যাকে আমরা অনেক জায়গায় দেখেছি, অনেকভাবে দেখেছি, তাকে একটা অন্য লুকে নিয়ে আসা, একটা অন্য রূপে নিয়ে আসা, সেটা প্রত্যেকটা ছবি কিন্তু একটা করে চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জগুলো পরপর আপনি অ্যাকসেপ্ট করতে করতে এগিয়ে গেছেন। অ্যাবসলিউটলি। ধরুন খুব মুডি মানুষ, হ্যাঁ ভীষণ মুডি মানুষ, এবার আপনাকে যেতে হয়েছে মেকআপ আর্টিস্ট হিসেবে, তখন সেই পরিস্থিতিটাকে কিভাবে আপনারা ট্যাকেল করেন বা আপনি ট্যাকেল করেন? আমার প্রফেশনে আমাকে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে থার্মোমিটার। আমি নাকি খুব ভালো টেম্পারেচার মাপতে পারি মানুষের। হ্যাঁ, এটা নিয়ে আমাকে সবসময় ঠেলে দেওয়া হয়, তুমি ভালো করে টেম্পারেচারটা মেপে এসো তো, 102 চলছে না 96 আছে না 98 আছে। সামহাউ ডাউন দ্য লাইন আমার লোকজনের সাথে ইন্টারাকশনটা আমার করতে ভালো লাগে। বিভিন্ন মুডি লোকের সাথে আমি কাজ করেছি এবং তাদের মুডটাকে বোঝা এবং ঠিকভাবে সেটাকে অ্যানালাইজ করা, আহ, সেটা আমি দীর্ঘদিন, এটা আমার একটা প্র্যাকটিসের মধ্যে, এখন আমি বলতে পারি আমি অনেকটাই মাস্টার। আপনার পড়াশুনো তো পুরো একদম অন্য একটা ক্ষেত্রে, মানে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো করেছেন এবং তারপরে পুরো অন্য একটা ফিল্ডে চলে এলেন, যেখানে আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। আচ্ছা, এই যে পুরো অন্য একটা সেক্টরে চলে এলেন, সেইখান থেকে আপনার ছেলেবেলার দিনগুলো বা ভেতরের আপনার কি সেই সুপ্ত ইচ্ছেটা ছিল, নাকি এটা কোনো একটা কাকতালীয় ঘটনায় আপনাকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে আমরা পাই? ইচ্ছে ছিল বলবে বলে বলবো না, আমার চিরকালই একটা মানে ন্যাক ছিল। ন্যাক বলতে গিয়ে ইন দ্য সেন্স লাইক, ন্যাকও বলবো না, এটাকে বলবো যেটা হচ্ছে কি, হয়তো একটা ভিশন ছিল যে আমি এটা অ্যানালাইজ করে করতে পারতাম যে কাকে কোনটা কিভাবে সাজলে বা কি পড়লে ভাল লাগবে, এটার সাথে এটা যাচ্ছে না, এটার সাথে এটা হচ্ছে না। আমি প্রচুর ম্যাগাজিন দেখতাম, পড়তাম, এবং তখন বাবা মা ভাবতো যে সারাক্ষণ ম্যাগাজিন পড়ে, ফিল্ম ম্যাগাজিনস কি ফ্যাশন ম্যাগাজিনস। সো বাট কোনোদিন বারণ করেনি আমাকে কোনো কিছু করতেই। তো সেখান থেকে একটা ওই এস্থেটিক্সটা স্লোলি গ্রো করতো। প্লাস ছোটবেলায় যখন আমি তো ইন্দোরে বড় হয়েছি, ইন্দোরে পড়াশোনা করেছি, কেননা আমার বাবা ওখানে জবে ছিলেন। সো ওখানে আমার মায়ের এক বান্ধবী, আমরা ওখানে রেগুলার করছে নাটক, ডান্স, ড্রামা, এগুলো সব করতাম। এবং ওই ওই মাসির একটা খুব সুন্দর বিউটিফুল এস্থেটিক সেন্স ছিল। এই বিভিন্ন এস্থেটিক সেন্সের মানুষ যারা আমার আশেপাশে ছিল, আমার আমার পিসি, আমার নিজের ছোট পিসি, শি অলসো হ্যাড আ ভেরি গুড, ভেরি স্ট্রং এস্থেটিক সেন্স। তো সেই এস্থেটিক সেন্সগুলোকে আমি খুব না গ্রাস্প করতাম, আমি ওগুলোকে নেওয়ার নিজের চেষ্টা, ভেতরে নিজের নিতে? ভেতরে নেওয়ার চেষ্টা করতাম। এবং তারা কি বলছে, তারা কিভাবে সাজছে, কি পড়ছে, কি না করছে, এগুলোকে আমি খুব অবজার্ভ করতাম। এই করে করে আমি স্লোলি আমার নিজস্ব এস্থেটিক্সটাকে আমি ডেভেলপ করি। এবং তারপরে প্রথম প্রফেশনে আসার পরে যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, রীনাদীপ, ঋতুদা, এদের একটা এত স্ট্রং এস্থেটিক সেন্স। আমাদের যখন প্রথম সানন্দায় কাজ শুরু করি, তখন শ্রাবণীদীপ ছিলেন আমাদের ফ্যাশন এডিটর, এখন তো শি ইজ আ রিনাউন্ড কস্টিউম
পার্সোনালিটি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। এবং যে ফটোগ্রাফারদের সাথে কাজ করেছি, সনদদা, সার্থকীদা, এদের প্রত্যেকেরই একটা চোখ বা একটা এস্থেটিক আই, এইটাকে আমি সারাক্ষণ ধরে অবজার্ভ করে গেছি থ্রু তাদের আউট চোখ মাই দিয়ে জার্নি। দেখার চেষ্টা ইয়েস, করেছেন। এটা করে করে আজকে আমি নিজের এস্থেটিক্সটাকে আমি স্ট্রঙ্গার জায়গায় নিয়ে গেছি, এবং সেখান থেকে প্রত্যেকটা দিনেই কিন্তু কিছু না কিছু কিছু না কিছু শেখার কিন্তু কোনো শেষ থাকে না, স্পেশালি ক্রিয়েটিভ ফিল্ডে। এভরিডে কিছু না কিছু শিখতে হয়, এবং আমি কিন্তু আমার জুনিয়রসদের কাছ থেকেও শিখেছি। কারণ আমি হয়তো একভাবে একটা লাইনার অ্যাপ্লাই করছি, দুদিন পরে আমার জুনিয়র এসে বললো, দাদা আমি এভাবে অ্যাপ্লাই করে দেখেছি, খুব ভালো লাগে দেখতে। আমি দেখি কি করলি, ওমা বেশ ভালো তো জিনিসটা, সো আই অ্যাডাপ্টেড দ্যাট। এই কনস্ট্যান্ট অ্যাডাপ্টেশনটা কিন্তু একটা ক্রিয়েটিভ ফিল্ডে প্রচন্ড রিকোয়ার্ড। আপনি ইন্দোরে থেকেছেন, কলকাতায় থেকেছেন, বিভিন্ন জায়গায়, লখনৌও থেকেছি। লখনৌয়ে থেকেছেন, তাহলে এই যে বিভিন্ন জায়গার মানুষজনের সাথে ওঠা বসা করা, তাদের চিন্তা ভাবনা, তাদের নিজস্ব যে সংস্কৃতি, সেগুলোর সাথে পরস্পর যে একটা দেওয়া নেওয়া, সেটাও বোধহয় একটা ভীষণভাবে প্রচন্ড সাহায্য পরিমাণে করেছে এই যে আপনাকে। আমার বিভিন্ন জায়গায় থাকার জন্য আমি বিভিন্ন কালচারের সাথে আমি ইনভলভ ছিলাম, তাদের ডেইলি লাইফের সাথে আমি যুক্ত ছিলাম। তো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি শেখা যায়, মানে তারা কিভাবে একটা জিনিসকে দেখছে, বা তাদের সাজগোজ, তাদের রীতি রেওয়াজ, অনুষ্ঠান, তাদের রিচুয়ালস, সেইখান থেকেও কিন্তু স্লোলি স্লোলি একটা টেস্ট গ্রো করে। মানে ধরুন আপনি যখন একটা একটা সিনেমায় বা কোনো একটা চরিত্রকে ফোটাচ্ছেন, তখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে, মাইন্ডে তো হ্যাঁ, এগুলো সেটা তো চলছে। কাজ করছে যে ওখানে তো আমি অ্যাবসলিউটলি। দেখেছিলাম এটা হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, হ্যাঁ, দেখি তো একে এইভাবে করা হ্যাঁ। যায় কিনা। এবং এটা কিন্তু সেই সব জায়গা না, আমি ইনফ্যাক্ট আমি যখন আমি বাইরে বেরোই, সেটা ইফ আই এম ট্রাভেলিং ইন আ ফ্লাইট অর ট্রেন অর এনিথিং, আমি আশেপাশের লোকজনকে না সারাক্ষণ ধরে আমি অবজার্ভ করতে থাকি, সেই নোয়ান্সেস গুলোকে আমি গ্রাস্প করতে থাকি। নিজের ভেতরে নিতে থাকেন এবং অ্যাবসলিউটলি। সেটা এবং খুব সাহায্য করে। সেইগুলোই পরবর্তীকালে কিন্তু দেখেছি আমি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা গেছে। এই যে ধরুন পর্দার সামনে কাজ করতে আমরা বহু মানুষ চান যে পর্দার সামনে কাজ করবেন, আপনি কাজ করছেন পর্দার আড়ালে তো বটেই, এবং যারা পর্দার সামনে নিজেদেরকে ফুটিয়ে তুলবেন তাদেরকে ফুটিয়ে তুলছেন আপনি। এমন কোনো একটা চরিত্র বা এমন বহু চরিত্র, এতদিনের অভিজ্ঞতায় স্বাভাবিক আপনার বহু চরিত্র এরকম হবে যাকে পর্দায় দেখে আপনি নিজে বললেন যে বাহ, আমি সাজিয়েছি। সেরকম অনেক ছবিতেই অনেককে দেখে আমার খুব প্রচন্ড ভাল লাগে। যেমন একটা ছোট ছবিতে আমার মনে আছে, মানে সেটা একটা জিনিস হচ্ছে, এই পর্দায় দেখাটা কিন্তু শুধু মেকআপের কাজ না, আরো অনেক এখানে কিছু আছে। ক্যামেরা হ্যাঁ, লাইটের একটা হ্যাঁ, প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার আছে, রোল আছে ইম্পর্টেন্স আছে, সেখানে। রোল আছে। যেমন একটা খুব ছোট ছবি করেছিলাম সুজয়ের সাথে, সুজয় ঘোষের সাথে, অহল্যা বলে। ওখানে রাধিকা আপ্তের একটা প্রচন্ড ন্যাচারাল লুক ছিল। পরে যখন আমি দেখছিলাম, আমি বললাম হাউ বিউটিফুল শি ইজ লুকিং, এত সুন্দর লাগছে, একটা প্রচন্ড একটা অদ্ভুত নিষ্পাপ ইয়েট সেনসুয়াস, মানে আই ফেল্ট লাইক দিস ইজ অ্যামেজিং। ভালো লাগলো যে খুবই ভালো লাগলো। নিজের কাজটা বাকি সবাই সবটুকু মিলিয়ে দারুণ একটা বিষয় এরকম আমরা অনেক পেলাম। অনেক চরিত্র আছে, যেমন অন্তহীনে যেমন শর্মিলা ঠাকুর যে পিসির রোলটা, যখনই কিছু ক্লোজ আপ শট দেখছি, ও মা কি সুন্দর লাগছে, কি আজকে অন্তহীনের সময় যাও পাখির যে গানটা, যখন রাধিকার যে কিছু শটস, মানে প্রত্যেকটাকেই আমি এরম ভাবে অ্যাপ্রিসিয়েট, কিন্তু অনেক কাজকেই আমি করা দেখে যায়। নিজের ভাল লেগেছে, হুম। এবং পরে যখন সেই পার্টিকুলার জিনিসগুলোকে অন্যও বলেছে যে ভালো লেগেছে, তখন ডেফিনেটলি ইট অ্যাডস আপ। নো মেকআপ লুক, এইটার মানে যদি বলা যায় এটাকে খানিকটা জন্ম দিয়েছেন কে, সেটা কিন্তু আপনার হাতে। তো এই বিষয়টা যদি একটু বলেন যে এই নো মেকআপ লুক, এটাকে এখন ভীষণ ট্রেন্ডি, সবাই সেটা চাইছে, কিন্তু সবাই কি সেটা করতে পারছে আদপে? জিনিসটা কি? নো মেকআপ লুকটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি, মানে যতটা সম্ভব ন্যাচারাল দেখানো, মেকআপটা যেন মনে না হয় যে মেকআপ করা হয়েছে। সেখানে কিন্তু খুব হেভি সেজেও কিন্তু একটা প্রচন্ড ন্যাচারাল লুক ক্রিয়েট করা যায়, যেন মনে হয় যেন আমি নিজে সেজেছি বা আমাকে এরকমই দেখতে। এবার নো মেকআপ লুকের কিন্তু অনেক রকম ডেফিনেশন আছে, এটা আমি পার্সোনাল লাইফে দেখেছি। আমি যেটাকে নো মেকআপ লুক মনে করছি, আমি যাকে সাজাচ্ছি তার কাছে সেটা নো মেকআপ নয়, তার কাছে হয়তো একটু ডার্ক লিপস্টিকটা একটা নো মেকআপ লুক, আমার কাছে তো নিউড লিপস্টিকটা নো মেকআপ লুক। টেকনিক্যালি বলতে গেলে যা স্কিন টোন, তার স্কিন টোনের ক্লোজার আমি যদি আইশ্যাডো, লিপস্টিক, ফাউন্ডেশন ইউজ করি, সবই ইউজ করলাম, কিন্তু তার স্কিন টোনটাকে অ্যাবসলিউটলি মেনটেন করে
তাহলে ওটা একটা নো মেকআপ লুকে পরিণত হয়। আপনার সামনে ইন্সপিরেশন বলতে তেমন সেই সময় কি কেউ ছিল যে যাকে যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? কেন আপনাকে দেখে এখন বহু ছেলেমেয়েরা চাইছে যে না আমরা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেদেরকে তৈরি করব। আপনার সামনে এরকম? অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার ভীষণভাবে মিকি কন্ট্রাক্টরের মেকআপ খুব ভাল লাগতো, করিওয়ালিয়ার ভাল লাগতো, আমি যাদের কাছ থেকে শিখেছি পানির দাদা, এদের মেকআপ আমার খুব ভাল লাগতো স্ক্রিনে দেখে বা ম্যাগাজিনে দেখে। এদের সাজানোর ধরন বা সাজানোর প্যাটার্নকে আমি খুব পছন্দ করতাম। কিছুটা চেষ্টা করতাম তখন যে তাদের মতো করে একটুখানি যদি আমি নিজেকে, মানে আমি নিজে কাজটা করতে পারি তাহলে ভালো লাগবে। এবার ধরুন আপনাকে দেখে যারা ইন্সপায়ার্ড হয়, কেন আপনি তো অনেকটা পথ পেরিয়ে এসেছেন, অনেক দিক দেখেছেন, আহ, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? মানে মেকআপ আর্টিস্ট এখন তো মেকআপ আর্টিস্ট মানে প্রচুর, প্রচুর কিন্তু তাদের গুড, এই এটা একটা প্রচুরের ভাল লাগছে মধ্যে যে এই থেকে প্রফেশনটাকে সবাই এত মানে গ্রহণ করেছে এবং অনেকে এই প্রফেশনে এগিয়ে আসছে। দ্যাটস ভেরি কমেন্ডেবল, ভেরি গুড। আমি একটা জিনিস সাজেস্ট করব যারা এই প্রফেশনে আসতে চান এবং এই প্রফেশনে সাকসেস পেতে চান। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে গিয়ে কি যে নিজের এস্থেটিক্সটাকে খুব স্ট্রং করতে হবে। যখনই তুমি মেকআপ করছো না কেন, ট্রেন্ড ফলো করা ইজ গুড, কিন্তু সবসময় ট্রেন্ড ফলো করলেই যে একটা জিনিস দাঁড়াবে তা কিন্তু নয়। মানুষকে যার ওপর মেকআপটা করা হচ্ছে তাকে ভালো করে স্টাডি করা উচিত, তার পজিটিভ অ্যাসপেক্ট নেগেটিভ অ্যাসপেক্টকে ভালো করে স্টাডি করা উচিত এবং সেটাকে মাথায় রেখে তাকে সাজানো উচিত। শুধু ব্লাইন্ডলি ট্রেন্ড ফলো করলে, আজকে প্রচণ্ড একটা আমাদের নানা রকম ট্রেন্ডস আসতে থাকে। আজকে ধরে নাও প্রচণ্ড পরিমাণে ধরে নাও রেড লিপস্টিক ইজ ইন, সবাইকে কি রেড লিপস্টিকটা মানাবে? তা তো নয়। যাকে মানাচ্ছে না তাকে জবরদস্তি রেড লিপস্টিক পরিয়ে ট্রেন্ডিং মেকআপ করার কোনো মানে হয় না। সে থাক না তার ব্রাউনে বা সে থাক না তার পিঙ্কে। ব্লাইন্ডলি ট্রেন্ড না ফলো করে এস্থেটিক্সটাকে স্ট্রং করে সেই মানুষের ব্যক্তিত্বটাকে বুঝে যদি মেকআপটা করা হয় তাহলে ডেফিনেটলি সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে এবং সেটা লোকের ভালো লাগবে। আজকে ধরুন একটা ছোট্ট বাড়ির কোনো অনুষ্ঠান, সেখানেও কিন্তু একজন মানুষ চাইছেন যে আমি একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে নিজেকে প্রেজেন্টেবল করে তুলবো, এবং সেটা কিন্তু এমন একটা সময় এখন আমরা এসেছি যেখানে কিন্তু ছেলে বা মেয়ে বলে কিছু পার্থক্য নেই। এখন কিন্তু ছেলেরাও ভীষণ রকমভাবে নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্টেবল করে তুলছেন। তো স্বাভাবিকভাবে মেকআপ আর্টিস্টদের চাহিদা প্রচুর রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যদি আপনি একটুখানি বলে দেন যে ধরুন সিনেমায় মেকআপ করা, নাটক থিয়েটার এগুলোতে মেকআপ করা, আবার ব্রাইডাল মেকআপ করা, এগুলোর সব কি মোটামুটিভাবে বিষয়টা একই, নাকি যা কারুর যদি ইচ্ছে থাকে যে না আমি সিনেমার জগতেই কাজ করব? এই প্রত্যেকটা প্রফেশনের মধ্যে একটা আলাদা, ডেফিনেটলি আলাদা, এক নয়। কিছু টেকনিক্যাল প্যারামিটার্স ডেফিনেটলি সেম আছে। যদি কেউ একদম স্পেসিফিক্যালি কিছু করতে চায়, মানে আজকে আমি সিনেমারই মেকআপ করতে চাইবো, তাহলে আমি মনে করব যে তাকে চরিত্র ভালো করে বুঝতে হবে এবং সিনেমার মেকআপের ক্ষেত্রে একটা জিনিস খুব অ্যাডেড প্রয়োজন হয়, কারণ সিনেমাতে অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়। সেই ক্ষেত্রে অল্প হালকা বিস্তর প্রস্থেটিক মেকআপটা শেখা খুব প্রয়োজন। মানে একটা সিচুয়েশনে আমার একটা একটা চোট লেগেছে, আমার একটু রক্ত বেরোচ্ছে, আমার একটু কোনো একটা ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই জিনিসগুলোকে জানাটা আমার মনে হয় খুব প্রয়োজনীয় ফিল্ম মেকআপের ক্ষেত্রে। বিউটি মেকআপের ক্ষেত্রে ডেফিনেটলি ট্রেন্ডসগুলোকে জানতে হবে, কি ট্রেন্ডিং চলছে, কি ধরনের ফ্যাশনে কি কি সিচুয়েশন রয়েছে, সেইগুলোকে একটুখানি দেখতে হবে। আর আদারওয়াইজ খুব যে সাংঘাতিক ফারাক আছে তা না। কিছু ছোট ছোট নোয়ান্সেস তো প্রত্যেকটা প্রফেশনের জন্যই থাকে, সেটাকে একটু মেনটেন রাখতে হবে। আরেকটা কথা অবশ্যই জেনে নেব, যখন আপনি রয়েছেন আমাদের সঙ্গে, ধরুন নিজেকে ভালো রাখতে আমরা ডেলি লাইফে কি কি জিনিসগুলোকে একটু ফলো করতে পারি নিজেকে ভালো রাখতে গেলে সব থেকে আগে দরকার হচ্ছে প্রেজেন্টেবল কি, করে? ও প্রেজেন্টেবল না, আগে ভালো রাখতে হবে তারপরে তো প্রেজেন্টেবল হবে। আগে মানসিকভাবে যদি ভালো না থাকো তাহলে তো কোনো কিছু করলেই কোনো কিছু ভালো লাগতে পারে না। সো মানসিকভাবে ভালো থাকাটা খুব জরুরি। কিপ ইউর সেলফ কাম অ্যান্ড যতটা ভালো থাকা যায়, ইন দ্য সেন্স লাইক খুশি থাকা যায়। আজকাল তো সবার জীবনে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস আছে, স্ট্রেসবিহীন জীবন আজকে পাওয়া সম্ভব নয়। নানা মানুষের নানাভাবে নানা রকম স্ট্রেস আছে, তো স্ট্রেসটাকে যতটা ভাবে ম্যানেজ করা যেতে পারে ততটা ভালো। আর মানসিকভাবে ভালো থাকলে দেখবে একটা ফেসে অটোমেটিক্যালি তার একটা রিফ্লেকশন আসতে বাধ্য।
আর এছাড়া যদি অ্যাজ আ প্রেজেন্টেবল হিসেবে করার জন্যে একটু বেসিক স্কিন কেয়ার করাটা খুব প্রয়োজন, মানে একটু ফেস ওয়াশ ইউজ করা, একটু ময়শ্চারাইজার ইউজ করা, এগুলো খুব প্রয়োজন। ইফ ইউ ফিল গুড ফ্রম ইনসাইড, ভেতর থেকে যদি নিজের ভালো লাগে না, তার রিফ্লেকশনটা ফেসে বেরিয়েই আসে। একেবারেই। আচ্ছা, আপনাদের এই মেকআপ আর্টিস্টদের আগে আমি সবসময় এটা, এখন MUA, এই মুয়া শব্দটা, আই হেট ইট। এটা এটা কেন, মানে এটা আমি জানতে এটা চাইছি। একটা অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনটাকে আমি খুব একটা পছন্দ করি না। হয়তো আজকে এটা ট্রেন্ড, মানে যেটা নতুন আসছে সেটাকে আমি ডিনাই করতে পারবো না, বাট পার্সোনালি ব্যাপারটাকে আমি খুব একটা পছন্দ করি না। আমরা তো ডিআর বলি না, ডক্টরই বলি। সো মেকআপ আর্টিস্ট বললেই তো হয়। এত 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 টাইমের অভাব কেন? আপনার আগামী দিনের কাজের কথা যদি একটু বলেন। আমি এখন লাস্ট 4 বছর ধরে একটু অন্য প্রফেশনে যুক্ত হয়েছি। আমি আমি কলকাতায় এখন খুব একটা বেশি থাকি না। আমি নয়ডায় থাকি এবং ওখানে আমি একটা প্রোডাকশন হাউসের সাথে অ্যাজ আ ক্রিয়েটিভ কনসালটেন্ট আমি জয়েন করেছি লাস্ট 4 ইয়ার্স। মানে নাও আই এম 56। সো ফ্রম 52 আই স্টার্টেড গোয়িং টু অ্যান অফিসে যাওয়া শুরু করি, যেটা জীবনে করিনি। উইকেন্ডসগুলো এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। আগে উইকেন্ডসগুলো ইম্পর্ট্যান্ট ছিল না, কেন উইকেন্ডস যত কাজ করছি, সোমবারে সিনেমা দেখতে যাচ্ছি, কিন্তু এখন একটা স্ট্রিক্ট উইকেন্ড ফ্যাক্টর, এটা খুব ভাল লাগে। সো একটা নতুন জার্নি। আমি অ্যাজ আ ক্রিয়েটিভ কনসালটেন্ট কাজ করছি এই প্রোডাকশন হাউসটার সাথে। সেখানে নানা রকম স্ক্রিপ্ট পড়া, নানা রকম স্ক্রিপ্টকে ইভ্যালুয়েট করা, প্লাস যখন করে আমরা প্রোডাকশনে যাই তার সেই প্রোডাকশনের এন্টায়ার লুক অ্যান্ড ফিলকে অ্যানালাইজ করা, এই নানা রকম অন্যান্য কাজের সাথেও আমি এখন যুক্ত হচ্ছি। নতুন একটা বছরও কিন্তু সামনে রয়েছে, ক্রিসমাস রয়েছে তার আগে, এবং বহু মানুষ যারা আপনাকে দেখে আপনার এই প্রফেশনে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করতে চাইছেন, কিংবা যারা আপনার সাজানো দেখে নিজেরা ভাবে যে না আমিও এইভাবে সাজবো, হয়তো সকলে অনিরুদ্ধ চাকলাদারের কাছে এসে সাজার সুযোগ পাচ্ছেন না, কিন্তু সকলেই চাইছেন যে আপনার মতো করে একটুখানি যদি নিজেকে সাজিয়ে তোলা যায়, তো তাদের জন্য একটু ছোট্ট ছোট্ট টিপস যদি দিয়ে দেন। টিপস বলতে গেলে আমি যেটা বলবো যে একটা জিনিস হচ্ছে কি, বি ইয়োর সেলফ। নিজেকে নিজের মতো করে দেখো, অন্য কোনো পার্সোনালিটি হওয়ার দরকার নেই। বি ইয়োর সেলফ, বি হ্যাপি, তাহলেই দেখবে কোথাও একটা নিজেকে প্রেজেন্টেবল করে তোলা যাবে। অনেক ধন্যবাদ। আমাদের নতুন বছর একটা আসছে সামনে, ক্রিসমাসের অনেক শুভেচ্ছা রইল আপনাকে। আমারও আপনাদের সব শ্রোতা বন্ধুদের জানাই খুব ভালো করে যেন আগামী বছরটা আসুক।